কমিটির সদস্য ছিলেন আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের এবং আনিসুল হক। তারা বসে সরকারের ক্যাবিনেটের বাইরে মিনি ক্যাবিনেট হয়ে কোথায় আক্রমণ হবে, কাকে মারা হবে, কাকে ধরা হবে, এই প্ল্যানগুলো করতো। এই জন্য এদেরকে গ্যাং অফ ফোর বলা। মোট 19 জেলায় সহিংসতায় শহীদ হন অন্তত 91 জন। সরকারি বাহিনীর গুলিতে প্রাণ হারান। সরকারের কঠোর দমন পীড়নের পদক্ষেপ হিসেবে বিকাল 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। আজ দেশের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই দিন সারা দেশে স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে তার অনুগত পুলিশ বাহিনীর কিছু সদস্য, আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের সশস্ত্র সন্ত্রাসীরা বিভিন্ন শহর এবং অঞ্চলে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্বিচারে হামলা চালালে শত শত মানুষ নিহত হয়, হাজার হাজার মানুষ গুরুতর জখমপ্রাপ্ত হয়। এটি বিচার বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন এক দিগন্ত উন্মোচন করেছে। আজ দুপুর 12:15টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার শুরু হয়। আপনি দেখছেন জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। কোন এক হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ না মানলে চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়া হয়। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারক প্যানেলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম 134 পৃষ্ঠার অভিযোগপত্র উপস্থাপন করেন। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তথা নির্বাহী বিভাগের প্রধান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং 14 দলীয় জোট প্রধান হিসেবে আসামি শেখ হাসিনা ছিলেন সকল ক্ষমতা এবং কর্তৃত্বের সর্বোচ্চ কেন্দ্রবিন্দু। একজন ফ্যাসিস্ট শাসক হিসেবে সকল গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত তিনি এককভাবে গ্রহণ করতেন। এই প্যানেলের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মোহাম্মদ এবং অবসরপ্রাপ্ত জেলা দায়ের জজ মোহাম্মদ মহিতুল হক ইনাম চৌধুরী। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মানবাধিকার অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে সহ 53 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এই তালিকায় 29 জন সাংবাদিক, 2 জন অধ্যাপক সহ বিভিন্ন পেশার ব্যক্তিরাও রয়েছেন। গত 20 মে ট্রাইব্যুনাল কক্ষে ডিজিটাল প্রযুক্তি স্থাপন সম্পন্ন হয়। এর ফলে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার বা ধারণ করে প্রচার করা সম্ভব হচ্ছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, এই উদ্যোগ বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিত করবে এবং এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম, ফেসবুক, ইউটিউব ও এক্স প্রচার না করতে আদেশ দিয়েছেন। এই আদেশ বাস্তবায়নের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য প্রযুক্তি বিভাগ এবং বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জারির বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি, বার্তা সংস্থা রয়টার্স, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উল্লেখ করেছে মানবাধিকার অপরাধে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচার কার্যক্রমের সর্বশেষ আপডেট। বিচার বিভাগের এই স্বচ্ছতা ও জবাবদিহিতার উদ্যোগ দেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।